আসসালামু আলাইকুম সবাইকে, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার এই পিছনে দেখতে পারতেছেন অনেক কয়েকটা পয়েন্ট আছে। তো এই পয়েন্টগুলো আমি এই কারণে লিখেছি, আপনাদের জন্য এগুলো লিখেছি আর আপনাদের জন্য এগুলো তৈরি আমি করি নাই, এগুলো শিখতে হবে, আপনাদেরকে আমি শেখাবো, এই কারণে আমি বোর্ডে লিখেছি। অনেক সহজ নিয়মে আমি বীজগণিত আপনাদেরকে শেখাই দেবো। বীজগণিত করতে গেলে শুধু সূত্র দিয়ে যে আমরা বীজগণিত করবো তা না, সূত্র ব্যবহার করে যখন ম্যাথগুলো সলভ করতে যাব তখন এই বিভিন্ন ধরনের নামগুলোর সঙ্গে আমাদের সংযুক্ত হতে হয়। কখনো যোগ করতে হয়, কখনো ভাগ করতে হয়, সেটা চলকের সংখ্যা কিন্তু না। আমরা সংখ্যার যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো নিতে শিখেছি। এখন আমরা শিখবো চলকের ক্ষেত্রে যোগ বিয়োগ ভাগ গুণ, কখনো পক্ষান্তর করতে হবে, কখনো ব্যস্তানুকরণ করতে হবে, হ্যাঁ, আর গুণ করতে হবে, কখনো লসাগু করতে হবে। তো আমরা এগুলো যদি শিখতে পারি তাহলে যখন ম্যাথ করবো তখন এগুলোরই ব্যবহার থাকে ম্যাথ করার সময়। যখন আপনার বীজগণিতে বিভিন্ন ধরনের রাশি সলভ করবেন, কখনো মান নির্ণয়ের অঙ্ক থাকে, কখনো মান নির্ণয় করবেন, কখনো বর্গ করবেন, কখনো ঘন করবেন, কখনো বড় বড় ম্যাথ সলভ করবেন, সৃজনশীল করবেন। তো এই যখন ম্যাথগুলো সলভ করতে যাবেন তখন এইগুলোর সঙ্গে পরিচয় হতে হবে আপনাকে আগে। কখনো যোগ করতে হয়, কখনো বিয়োগ করতে হয়, আর ম্যাথে আপনাকে বলে দিবে কখন কি করতে হবে আপনাদেরকে এগুলোর মধ্যে। তো আমি আপনাদেরকে এই প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সহজ নিয়মে এই ভিডিওতে বুঝাই দিব। এটা হচ্ছে বীজগণিতের একটা বেসিক, যা আপনি যদি বুঝতে পারেন তাহলে বীজগণিতের যেখান থেকে যে কোনো ক্লাস থেকে ম্যাথ আসুক আপনি পারবেন ইনশাল্লাহ। তো আমি বীজগণিত এই কারণে করাতেছি কারণ অন্যান্য চ্যাপ্টারেও কিন্তু আপনার এইগুলোর ব্যবহার থাকে। তো বীজগণিতের মাধ্যমে আমি এগুলো সব কটা ব্যবহার শিখে দেবো। প্রথমে বেসিকগুলো করবো, তারপরে ম্যাথ প্র্যাকটিস করবো। তাহলে আপনারা যেখান থেকে যে কোনো ধরনের ম্যাথ আসুক আপনি পারবেন ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে হচ্ছে বীজগণিত। বীজগণিত জিনিসটা কি? বীজগণিত হচ্ছে ধরেন গাণিতিক সমীকরণে অজানা সংখ্যাকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করাকে বীজগণিত বলা হয়। এখন কথা হচ্ছে গাণিতিক সমীকরণ জিনিসটা কি? সমীকরণ সাধারণত আমরা সমীকরণের চ্যাপ্টারে শিখবো, তবে আমি এখানে একটা কনসেপ্ট দ্বারা বুঝাই দিই। দেখেন, ধরেন এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস c ইকুয়াল টু 1 আছে, ইকুয়াল টু 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এখানে ধরেন b স্কোয়ার প্লাস bc প্লাস c ইকুয়াল টু 2 নম্বর সমীকরণ দেবো। এখানে 2 আছে, ধরেন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এটাকে কিসের জন্য দেওয়া হয়? কারণ আমরা এই সমীকরণগুলো কখনো যোগ ভাগ বিয়োগ গুণ করে আমরা উত্তর বের করি কোশ্চেন থেকে। তো এখানে আমরা এই 1 নম্বর সমীকরণ প্লাস 2 নম্বর সমীকরণ যোগ করবো, তার মানে এই দুটা পুরো সমীকরণ যোগ হয়ে যাবে। এর মাঝখানে কখনো ভাগ করব, এর মাঝখানে কখনো বিয়োগ করব, কখনো গুণ করব দুটো সমীকরণকে। এই কারণে আমরা এই 1 2 3 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করে থাকি সমীকরণকে। আর সমীকরণে সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে মাঝখানে যে সমানগুলো দেওয়া থাকে তার মানে বোঝায় এই পক্ষ আর এই পক্ষ দুই পক্ষ সমান থাকে। এটাই হচ্ছে সমীকরণের নিয়ম। আর এটা সবসময় মনে রাখতে হবে, এর মাঝখানে সমান চিহ্ন মানে দুই পক্ষ সমান। যদি অসমান হয় ম্যাথে অনেক সময় করতে দেখবেন যে এই মান আর এই মান অসমান থাকে। ধরেন এখানে 2 ইকুয়াল টু 3 আছে, তাহলে এটা সমান না, তাহলে নট ইকুয়াল টু 2 ইকুয়াল টু 3, 2 নট ইকুয়াল টু 3 হয়। তো আমরা এখানে কিন্তু এই এ বি সি এগুলো কিন্তু চলক, আমরা এ বি সি এর মান জানি না, এটা হচ্ছে অজানা। মানে কি? এই চলক কাকে বলা হয়? যার মান পরিবর্তনশীল তাকে চলক বলা হয়। এই কারণেই আমরা এখানে বলতেই পারি যে এই সমান মানে এই দুই পক্ষ সমান, কারণ আমরা এর মান তো জানি না, বুঝলেন নাই? এই কারণে আমরা সমান লিখতে পারি। আর যদি মান জানতাম, আমি এখানে নির্দিষ্ট কোনো একটা মান দিয়ে থাকতো, ধরেন এখানে নির্দিষ্ট মান দেওয়া ছিল 5 ইকুয়াল টু 1, এর জায়গায় আমরা যে কোনো কিছু বসাইতে পারি, 1 2 3 4 যে কোনো কিছু বসায় যোগ করে দিয়ে যখন 5 আসছে তাহলে কিন্তু এটা নট ইকুয়াল টু হইতো। আর যদি 1ই আসতো এই যোগ করার পরে তাহলে কিন্তু সমান থাকতো। এবার আমরা সমানটা লিখতে পারি। তো এই সমীকরণটার মাধ্যমে আমরা বীজগণিত কি এটা বুঝবো। দেখেন, একটা গাণিতিক সমীকরণে অজানা সংখ্যা কি হতে পারে? ধরুন 1 2 3 ডট 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 এনিথিং, যে কোনো কিছু হতে পারে। আমরা এই এ বি সি এর জায়গায় 1 2 3 যে কোনো কিছু বসাতে পারি। তার মানে কি? গাণিতিক সমীকরণে অজানা সংখ্যাকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করাকেই বীজগণিত বলা হয়। তো এটা বুঝতে পারলাম বীজগণিত জিনিসটা কি। তারপরে আসেন চলক অথবা ভিত্তি অথবা বেস, যে কোনো কিছু বলতে পারি। চলক জিনিসটা কি? এ বি সি এক্স ওয়াই জেড ডট ডট দিলাম। এখন কথা হচ্ছে আমরা এই এ বি সি এক্স ওয়াই জেড ম্যাথ করার সময় বেশি দেখবেন, এই কারণে আমরা এ বি সি এক্স ওয়াই জেড গুলো দেখলাম। তো এগুলোকে চলক বলা হয়। আর এগুলোর মান সবসময় পরিবর্তনশীল, তো যার মান পরিবর্তনশীল তাকে চলক বলা হয়। কারণ এই এ বি সি এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা যে কোনো কিছু বসাইতে পারি। তাহলে বুঝতে পারছেন, যার মান পরিবর্তনশীল তাকে চলক বলা হয়। এগুলোকে আমরা ভিত্তিও বলতে পারি। এইটাকে ভিত্তি, চলক, এই যে চলক, ভিত্তি, ব্যাস, যে কোনো কিছু বলতে পারি। কারণ ভিত্তি জিনিসটা কি? যেখান থেকে শুরু হয়, তাহলে এই চলক থেকে কিন্তু শুরু হয়েছে।
এই চলক থেকে কিন্তু যাত্রা শুরু, যার কারণে আমরা এখানে ভিত্তি বা বেস বলতে পারি চলক থেকে। কারণ ধরেন এখানে স্কোয়ার আছে, তার মানে প্রথমে চলক তারপরে কিন্তু স্কোয়ার আছে, এই কারণে আমরা এটাকে ভিত্তি বলতে পারি। তারপরে চলকই ধরেন, চলকই বেশি বলা হয়। তারপরে মাত্রা, ঘাত, সূচক, এই জিনিসটা কি এটা আমরা বুঝবো। ধরেন এখানে স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা কিভাবে তৈরি হয়? দেখেন এখানে এ স্কোয়ার আছে, মানে এর উপর 2 আছে, তার মানে এ 2 বার গুণ যাবে। দেখেন এ 2 বার গুণ। এমন কথা হচ্ছে আমরা একটা জিনিস জেনে নেই, এখানে শুধু যে এ আছে তা কিন্তু না, এর আগে একটা 1 গুণ আকারে থাকে, এর নিচে একটা 1 ভাগ আকারে থাকে, এর উপরে একটা 1 পাওয়ার অথবা ঘাত অথবা মাত্রা, সূচক, যে কোনো কিছু বলতে পারেন, আপনার মাত্রাই ধরে নেন। এটা কিভাবে থাকে? এটা কিন্তু উজো থাকে। এমন কথা হচ্ছে এর সঙ্গে যদি 1 গুণ করেন, 1 গুণিত কে, এর সঙ্গে কারো গুণ করলে কিন্তু এই আসে। এর নিচে যদি 1 ভাগ করেন তাহলে কিন্তু এই আসে, তাই না? কারণ 1 এর সঙ্গে কোনো কিছু গুণ করা হলে সেই সংখ্যাটাই আসে। এটা 2 এর সঙ্গে 1 গুণ করলাম, তাহলে কিন্তু 2 আসে। এই কারণে আমরা এগুলো দেখাই না যে এর আগে একটা 1 আছে, এর উপরে একটা a⁴ আছে, এর নিচে ভাগ অবস্থা একটা 1 আছে, তো আমরা একটা ধরে নিতে হবে। তার মানে আমরা এখানে বলতে পারি এর উপরে একটা 1 থাকে, এর উপরে একটা 1 আছে। এখন কথা হচ্ছে আমরা লগারিদম সূচক চ্যাপ্টারে আমরা জানবো যে একই ধরনের দেখতে চলক, এর সঙ্গে যদি গুণ থাকে তাহলে আমরা সেই চলক একটা লিখবো, আর এই গুণ থাকার কারণে আমরা এই মাত্রাগুলোকে যোগ করে দেবো। এখানে যেহেতু 2টাই মাত্রা আছে, তাহলে 1 যোগ 1, তাহলে এখানে কি আছে 1 আর 1 স্কোয়ার। আমরা এই সূত্রটাও লিখে দিই। দেখেন এখানে m n ইকুয়াল টু আমরা লিখতে পারি m যোগ n। কিভাবে হইল? এটা হচ্ছে সূত্র, চলক আর লগারিদম আমরা দেখতে পারবো। তো দেখেন আমরা এই এর জায়গায় চলক, এর জায়গায় যে কোনো কিছু লিখতে পারি। আর এই m n, এই m আর n, এই m আর n এর জায়গায় আমরা শুধু বাস্তব সংখ্যায় বসাইতে পারবো। বাস্তব সংখ্যাটা কি? শূন্য সহ সকল মূলত অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। আর মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি এটা বলি। যে সংখ্যাকে ধরেন 2 যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 1 আসে, তাহলে 1 এর পরে কিন্তু আর কোনো দশমিক সংখ্যা থাকে না, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর √5, ধরেন এখানে √5 আছে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই এখানে অবশ্যই কিন্তু দশমিক আসে। এটাকে ভাগ দিলে দশমিক আসবে না, দশমিকের একটা কথা আছে। আর এটা ভাগও যাইতেছে না, মানে ভাগ করতে একটু কষ্ট যাইতেছে না। আর ধরেন এখানে যদি 6 দিয়ে 2 ভাগ দিই তাহলে কিন্তু 3 আসে, তাহলে এটা পুরোটাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে বুঝলাম যে সংখ্যাকে কোনো কিছু দ্বারা ভাগ করলে যদি ভাগের একটা অংশ চলে আসে, ধরেন দশমিক আসে না, তাহলে সেটা আমরা মূলদ বলবো। আর যদি দশমিক আকারে আসে কোনো সংখ্যাকে ভাগ করার পর, তাহলে আমরা সেটাকে মূলদ বলবো। তাহলে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। আর এই m, n belongs to আর belongs to বা কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? এখানে m আর n সকলটাই বাস্তব সংখ্যা, মানে m আর n এর জায়গায় যেগুলো বসবে সবকটা বাস্তব সংখ্যা বসবে। এই belongs to বলতে এটাই বোঝায়। আর বলতে বোঝায় রিয়েল নাম্বার অথবা বাস্তব সংখ্যা। তাহলে বুঝতে পারলেন এটা এই ফরম্যাটটা, এই সূত্রটা দিয়ে আসে। আর এই পুরোটাকে বলা হয় মাত্রা, ঘাত, সূচক। এটাকে বলা হয় মাত্রা, ঘাত, সূচক। এটাকে বলা হয় মাত্রা অথবা ঘাত অথবা সূচক অথবা পাওয়ার। তাহলে বুঝতে পারছেন। আর এখানে আমি জিনিসটা বুঝাই দিই। দেখেন কি আছে, এ বলেছিলাম যে একই দেখতে চলক আছে, তার মানে কি আমরা একটা লিখবো। আর এখানে মাত্রা m আছে, এখানেও মাত্রা n আছে, তাহলে আমরা মাত্রা কি আছে m, যেহেতু গুণ আছে মাঝখানে, এখানে গুণ আমি পয়েন্ট দিছিলাম, এখানে কিন্তু গুণ আছে, এখানে ক্রস দিয়ে দেখা দিলাম, তাহলে a প্লাস n, তাহলে m টু দি পাওয়ার m প্লাস n হয়েছে। আমাদের m আর n এর জায়গায় কি বসবে? রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এটা মনে রাখতে হবে। এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। m আর n এর জায়গায় অবশ্যই বাস্তব সংখ্যা ছাড়া অন্য কিছু বসবে না। তাহলে মাত্রা, ঘাত, সূচক কি জিনিস এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখানে a³ থাকতে পারে, এখানে a4 থাকতে পারে, এখানে a5 থাকতে পারে। এগুলো এর উপরে যেগুলো থাকে এগুলো সবকটাকে মাত্রা, ঘাত, সূচক। এখানে ab², এখানে ab², c², এখানে a² b³ c³। এখানে সবকটার মধ্যে এখানে মাত্রা, ঘাত কি এগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। মাত্রা, ঘাত, সূচক কোনগুলা? এই যে এর উপরে যেগুলো থাকে সেগুলো। আর এই সবসময় নির্ধারণ করা হয় মাত্রা কই, এর উপর, এই জায়গাটা, এটা মনে রাখবেন। তারপরে মাত্রা, ঘাত, সূচক শেষ। এখন যোগ করবো। এখন আমরা তো সংখ্যার যোগ সবাই করেছি, এখন আমরা চলকের গুণ করতে হবে। কারণ এই চলক দেয় যত ম্যাথ, এই চলকের মাধ্যমেই আপনার পুরো গণিত তৈরি হয়েছে। কারণ আমরা এই চলকের জায়গায় বিভিন্ন ধরনের সংখ্যা ইউজ করতে পারি, যার কারণে বিভিন্ন ধরনের অনেক হাজার হাজার ম্যাথ তৈরি হয়। কারণ আপনার অজানা সংখ্যা
এখন এবিসি জায়গায় আপনার অনেক ধরনের সংখ্যা বসায় অনেক ধরনের ম্যাথ তৈরি করতে হবে, এটা বুঝতে পারতেছেন। এই কারণেই চলক দ্বারা ম্যাথগুলো তৈরি করা হয়। তো দেখেন এখানে যোগ যোগ আমরা সাধারণত 2+2 এখানে 2+2 আমরা জানি 4 হয়। এখন আমরা যদি a করি, দেখেন এখানে 2+2 করলে 4 হয়, মানে a+a করলে কি হবে? দেখেন আমরা জানতাম এর আগে একটা 1 গুণ অবস্থা থাকে, এর আগে একটা 1 গুণ অবস্থায় থাকে, এটা জেনেছিলাম তাই না একটু আগে। তাহলে এখানে a আর 1 আর 1 যোগ করলে হয় 2, আর এখানে a আছে a লিখে দিলাম, তার মানে এখানে দুইটা a যোগ আছে, তাহলে 2a। এখানে দুইটা b+b আছে, b+b, এর আগে একটা 1 গুণ অবস্থা থাকে, এর আগে একটা 1 গুণ অবস্থা থাকে, এখানে দুইটা b আছে, তাহলে আমরা কি লিখবো? 2 আগে আর b আছে, b লিখে দিলাম। এখন b এর জায়গায় যে কোনো কিছু বসতে পারে, তার মানে এর আগে 1 গুণ অবস্থা থাকে, এর একটা 1 গুণ অবস্থা থাকে এর আগে, আর যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে 1 আর 1 করে 2 আর b। এখন দেখেন এখানে a+3 আছে, এখানে 3টা a আছে, এখানে একটা a আছে, তাহলে কয়টা হয়? 4টা a, তাহলে দেখেন 4a। এখানে 2c + 7c, এখানে দেখেন 7টা c আছে, এখানে 2টা c আছে, অবশ্যই এটা গুণ অবস্থায় থাকে, তাহলে এখানে অবশ্যই 7টা c আছে, তার মানে 7 আর 2 যোগ করলে কত হয়? 9, আর c লিখলাম। আমরা সবসময় সংখ্যাগুলো যোগ করব, আর যেই একই দেখতে যেই চলকটা থাকবে সেটাই একটাই লিখব। দেখেন এখানে c + 2c + 5c, এখানে কি হবে? এখানে দেখেন এখানে আমরা অবশ্যই জানতাম 1 গুণ অবস্থা থাকে, আর এখানে তো 2 আছে, তাহলে আমরা 1 কিসে ধরবো? 1 যদিও গুণ অবস্থা দেই তাহলে কিন্তু ওই 2c আসে, তাই না? 2c এর সাথে যদি 1 গুণ করি 2c আসে, যেহেতু এখানে 2 আছে এর আগে, এখানে যেহেতু কোনো কিছু নাই তার মানে 1 আছে, তার মানে এখানে একটা c, এখানে 2টা c, এখানে 5টা c, কয়টা হয়? 5 আর 2 7 আর 1 8, তাহলে 8টা। আমরা বলেছিলাম c একই দেখতে সবকটা আছে, তাহলে আমরা c একটাই লিখবো আর সংখ্যাগুলো যোগ করবো, তাহলে বুঝতে পারছেন অথবা যোগ কিভাবে করতে হয়। আরেকটা জিনিস বোঝা যায়, এখানে a+2b আছে, যেহেতু এখানে চলক ভিন্ন ভিন্ন, দুটাই আলাদা চলক আর দুটা আলাদা মান চলে আসতেছে, কারণ চলক ভিন্ন। এখানে আমরা যদি এর জায়গায় 2 বসাই তাহলে b জায়গায় কিন্তু অন্য কিছু বসবে, তাই না? এখানে যদি 2a থাকতো, এর জায়গায় যদি 2 বসাইতাম তাহলে কিন্তু এর জায়গায় 2 বসতো, a যেহেতু আছে এর জায়গায় 2 আছে, তাহলে আমাদের এই দুটো যোগ করতে পারতাম। দেখেন 3 হয়েছে, তো এখানে একটা a, এখানে দুইটা a, 3a। তো এখানে a+2b, এটা যেহেতু b আলাদা a আলাদা, তাহলে আমাদের এটা এরকম অবস্থায় থাকে, এরকম অবস্থায় সঠিক, এরকম অবস্থায় থেকে যাবে। তাহলে বুঝতে পারছেন যোগের ব্যাপারটা। এখন বিয়োগ করবো, চলো যাবে। দেখেন আমরা আগে সংখ্যা বিয়োগ করি। ধরেন এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। 2 কিন্তু ছোট, 5 কিন্তু বড়। আমরা যখন ছোট থেকে বড় কোনো কিছু বিয়োগ করব, সর্বদা মনে রাখবেন যখন কোনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করব তখন সর্বদা মাইনাস চিহ্ন একটা চলে আসবে, কারণ এটা নেগেটিভ। আমরা ছোট থেকে বড় কিছু বাদ দিচ্ছি, নেগেটিভ হচ্ছে না। অবশ্যই মনে রাখবেন ছোট থেকে কোনো কিছু বড় বিয়োগ করলে প্রথমে একটা মাইনাস দিব, তারপরে কত বিয়োগ করতেছি, 2 থেকে 5 যদি বাদ দিই তাহলে 3 আসে। এখন দেখেন এখানে 3 থেকে -7 করলাম, এটা ছোট সংখ্যাটা বড় সংখ্যা, এই কারণে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, আগে মাইনাস চিহ্ন দিলাম। এখন কত? 3 থেকে 7 বাদ দিলে কত থাকে? 4 থাকে, 4 লিখে দিলাম। এখন যদি -3 -7 করি, দেখেন মাইনাস মাইনাস আছে দুইটা, তো এখানে -3 -7 কি হবে? এই ক্ষেত্রেও এই দুটা নিয়ম সবসময় মনে রাখবেন, তাহলে হবে -3 -7 যদি যোগ করা হয় তাহলে মাইনাস আসবে প্রথমে, আর দুটা যোগ হয়ে যাবে। দুই পক্ষে মাইনাস আছে, তাহলে অবশ্যই মাইনাস লিখবো। এখন যদি এখানে -3 -7 -5 থাকে, লক্ষ্য করবেন কোথাও প্লাস আছে কিনা, প্লাস তো নাই, সব জায়গায় মাইনাস, তাহলে আমরা মাইনাস লিখবো। এখানেও সব জায়গায় মাইনাস, আমরা মাইনাস লিখলাম। তাহলে এখানে 3 আর 7 যোগ করলে কত হয়? 10 লিখলাম। এখানে 3 7 যোগ করলে 10 আর 5 15 লিখে দিলাম। আবার আমি বুঝাই দিই, -1 আছে, -4 আছে, -1 আছে, -2 আছে। দেখেন সবকটাতে মাইনাস, কোনো প্লাসের কোনো চিহ্ন দেওয়া নেই, মাইনাস দ্বারা আবদ্ধ। তাহলে আমরা আগে মাইনাস লিখে নিলাম, যেহেতু মাইনাস সবকটাই আগে মাইনাস। লক্ষ্য করবো মাইনাস আছে কিনা সবার আগে, তাহলে যেহেতু সবার আগে মাইনাস আছে, এখানে সবার আগে মাইনাস ছিল, এই দুটার আগে, দুটা পদের আগে, তাহলে মাইনাস দিয়ে দিছি, এখানেও মাইনাস দিয়ে দিছি, এখানেও মাইনাস দিয়ে দিছি। তারপরে এই 1 যোগ করবো, 4 যোগ করবো, 1 যোগ করবো, 2 যোগ করবো, দুটা যোগ করলে হয় 3 5, 4 8 যোগ করলে 5 আর 3 8। তাহলে বুঝতে পারলেন
এই যোগ বিয়োগের ব্যাপারটা। আর ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা থেকে যদি কোনো কিছু বিয়োগ করে, এটা তো জানেনই পজিটিভ আসে। এখন আমরা চলকের বিয়োগ করব। দেখেন এখানে চলক আমরা বলেছিলাম এ বি সি এক্স ওয়াই জেড, এগুলো কিন্তু চলক। দেখেন বিয়োগ করব, ধরেন এখানে এ মাইনাস 2a করব। প্রথমে আমরা সহজটা শিখাই, 2a মাইনাস এ। দেখেন এখানে 2a একটা বড় সংখ্যা আর এখানে এ একটা ছোট সংখ্যা, কারণ এখানে একটাই আছে আর এখানে দুইটাই আছে। তার মানে অবশ্যই বুঝতেছেন, এর জায়গায় যদি 2 বসাই, এর জায়গায় যদি a ইকুয়াল টু 2 হয়, তাহলে এখানে এর জায়গায় 2 ইন্টু a ইকুয়াল টু 2 আছে, তাহলে এর জায়গায় হবে 2 মাইনাস এর জায়গায় হবে 2। দেখেন এই জায়গাটাতে আসে 4 আর এই জায়গাটাতে আসে 2। তার মানে কি বোঝায়, এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা, এই যে 4 2, আর এই জায়গায় যে কোনো কিছু বসতে পারে। আপনি যে কোনো কিছুই বসান, সব সময় এটাই বড় আসবে এটা ছোট আসবে। তার মানে বড় থেকে যদি ছোট বিয়োগ করি তাহলে পজিটিভ আসে। তাহলে এখানে 2টায় আমার এখানে একটাই আছে, কয়টাই আসবে? 2টা থেকে যদি একটা বিয়োগ করি অবশ্যই একটা আসে। 3টা থেকে যদি একটা বিয়োগ করি তাহলে 2টা আসে। 5টা থেকে যদি একটা বিয়োগ করি থাকে কয়টা? 4টা। তাহলে বুঝতে পারি বিয়োগের ব্যাপারটা। আরও বিয়োগের ব্যাপার আছে। এখন যদি আমরা এ থেকে -2a করি, তাহলে এটা কিন্তু ছোট হইলো আর এটা কিন্তু বড়, কারণ এখানে 2 গুণ অবস্থায় আছে, এর সঙ্গে এখানে 1 গুণ আছে, এখানে 1 থাকে গুণ অবস্থায়। তাহলে অবশ্যই বলছিলাম, ছোট থেকে কোনো কিছু বিয়োগ করতে হলে অবশ্যই আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবেন। এটা মনে রাখবেন বারবার। আর ম্যাথ যখন করবেন তখন প্র্যাকটিসের মাধ্যমে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ছোট থেকে বড় বিয়োগ করবো, মাইনাস আসলো, আর কত বিয়োগ করতেছি? 2a থেকে a বিয়োগ করতেছি। তাহলে 2a থেকে যদি a বাদ দিই তাহলে একটা a থাকে। এখন যদি এখানে আমরা 3a লিখি, -7a লিখলাম। ছোট সংখ্যা, 3 ছোট 7 বড়, এর সঙ্গে 7 গুণ আছে, তাহলে এটা বড়, এর সঙ্গে 3 গুণ আছে, তার মানে এটা ছোট। তাহলে অবশ্যই একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখন 7 থেকে 3 বাদ দিলে কত হয়? অবশ্যই 4 আসে। বুঝতে পারছেন না হয়তো বা? এখন দেখেন আমি একটা জিনিস লিখি, -2 -1 0 1 2 -3 3। এই মাইনাসগুলো ঠিক এই জায়গা থেকে আসতেছে। তাহলে বুঝতে পারতেছেন ব্যাপারটা, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখেন। এটা বিজনেস করাবো, এখানে নাই এগুলান, কিন্তু এইগুলোর ব্যবহার আছে অন্যান্য চ্যাপ্টারে, অনেক ব্যবহার আছে। এই জিনিসটা জেনে রাখেন জাস্ট। আমরা যখন শূন্যের ডান দিকে যাব তখন পজিটিভ আসবে, শূন্যের বাম দিকে যখন যাব তখন নেগেটিভ আসবে। যখন ছোট থেকে কোনো বড় সংখ্যা বাদ দিব তখন অবশ্যই নেগেটিভ চিহ্নগুলো আসবে। আর যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো বা চলক বিয়োগ করবো তাহলে পজিটিভ আসবে। এমন কথা হচ্ছে, দেখেন এখানে -3a -7a আছে। এখন দুইটাই মাইনাস আছে, মানে আমরা সম্পূর্ণটা দেখবো। সম্পূর্ণ এটাকে রাশি বলা হয়। যখন একটি পদ থাকবে তখন সেটাকে আমরা শুধু চলক বলবো। ধরেন এখানে এ আছে, এটাকে আমরা চলক বলবো। আমরা যোগ করে দিয়ে এ বি লিখি তাহলে এটা আমরা রাশি বলবো। মানে একের অধিক পদ থাকলে তাদেরকে রাশি বলা হয়। এটা একটা রাশি। দেখেন এই জায়গায় কিন্তু পদ ভিন্ন ভিন্ন, দুটি পদে কিন্তু তার সামনে মাইনাস আছে। অবশ্যই তাহলে আমরা মাইনাস দিয়ে দেবো, আমরা একটু আগে দেখাইছি। তাহলে মাইনাস দিয়ে দিলাম। এখন কয়টা আছে? এখন 3টাই আছে, 7টাই আছে। 3 আর 7 যোগ করলে কত হয়? 3টাই আর 7টাই যদি যোগ করে তাহলে 10টাই। তাহলে -a -2a, একটাই আছে, দুইটাই আছে। যেহেতু দুটার আগে মাইনাস আছে, আগে মাইনাসটা দিয়ে দিলাম, আমরা মাইনাস দিয়ে দিলাম। তারপরে একটাই আর দুইটাই যোগ করলে হয় 3টাই। তাহলে বুঝতে পারছেন যোগ বিয়োগ, বীজগণিত কি, চলক বেস ভিত্তি কি, মাত্রা কি, মাত্রা ঘাত সূচকটা কি, যোগ কি, বিয়োগ কি, এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওটি অবশ্যই বন্ধ করে আবার প্রথম থেকে দেখবেন আর মনোযোগ সহকারে দেখবেন আমার ভিডিওটি। এই একটা ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর আমি চাই এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে যাক। আপনারা কিন্তু শেয়ার করলে এই ভিডিওটি ওনারাও দেখতে পারবে। তো আমি চাই যে এই ভিডিওটির মাধ্যমে অনেক যারা ম্যাথ পারে না তাদের ম্যাথ সব কনফিউশন দূর হয়ে যাক, আর তারা ম্যাথটাকে অনেক সহজ মনে করে আর ম্যাথটা অনেক সহজভাবে অনুশীলন করতে পারে। কারণ এই ম্যাথটা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আপনি একটা বাড়ি তৈরি করবেন, সেই বাড়ির দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল কী হবে সেই ম্যাথের সূত্র ব্যবহার করে বাড়িটা কিন্তু মাপা হয়, তৈরি করা হয়। কত স্কোয়ার ফিট, কত বর্গ স্কোয়ার হবে, কীরকম মাপের হবে, দৈর্ঘ্য প্রস্থ কীরকম হবে, কত মাপের হবে, ক্ষেত্রফল কেমন হবে, আয়তাকার হবে না বর্গাকার হবে,
সেইভাবে কিন্তু তৈরি করা হয়। বিভিন্ন ক্ষেত্রে দৈনন্দিন জীবনে চাকরির ক্ষেত্রে এই ম্যাথের ব্যবহার দেখবেন। তো দেখেন এই কটা ধাপ শেষ। এখন আমরা এই গুণের যে বিষয়টা জানবো, গুণ, ভাগ, লসাগু আর গুণন, পক্ষান্তর আর ব্যস্তানুকরণ, এই কটা আছে। এখন আমরা গুণের বিষয়টা জানবো। দেখেন আমরা সাধারণত সংখ্যার গুণ করেছি। সংখ্যার গুণ 3 দুগুণে 6, 6 আসে। 5 গুণিতক 7, 5 7 আসে 35। আমরা এখন চলকের গুণ করবো, কারণ ম্যাথে চলকের ব্যবহারই থাকে বেশিরভাগ। তো এই চলক নিয়ে খেলবো। তো এই সংখ্যার গুণ কিন্তু আমরা ক্লাস প্লে নার্সারি 1 2 3 5 6 শিখছি। আর এই 5 6 এর পর থেকে কিন্তু আমাদের এই চলক চলে আসছে। এই চলক দিয়ে আমরা ওই অজানা সংখ্যা যখন কিছু বসায় অনেক ম্যাথ তৈরি করতে পারি। এই কারণে এই চলকের ব্যবহার। তো দেখেন এখানে চলক গুণ না, দেখেন চলক এ ক্রস এ, এখানটা আমরা কি লিখতে পারি, স্কোয়ার। এখানে এ ক্রস এ বি, এখানে কি হবে, এখানে এ এর সঙ্গে এ বি গুণ আছে। আমরা এ আর এ গুণ করলে এ স্কোয়ার কিভাবে আসে, এটা কিন্তু এই মাত্রার সময় বুঝাই দিয়েছি, তাই না? দেখেন এখানে এ আর এর সঙ্গে গুণ করলে স্কোয়ার, আর বি আছে তাহলে বি লিখে দেবো। এখানে গুণ যখন করবো, গুণ করুন যখন করা হয়ে যাবে, তখন আমরা এটাকে আর গুণ দ্বারা এইভাবে দেখাতে হবে না, তখন শুধু এ স্কোয়ার বি লিখলেই হবে। এখানে এ ক্রস বি আছে, বলছে এই দুটা গুণ করো, তাহলে এখানে এ বি এভাবে লিখলেই হয়ে যায়। আর এটাকে এইভাবে প্রকাশ করা হয়। এ বি মানে এটাকে বোঝা যায় এ আর বি গুণ অবস্থায় আছে, আর এটা চিহ্ন দ্বারা দেখানো হয়েছে এখান থেকে এটা। তাহলে বুঝতে পারছেন এখানে এ কিউব ক্রস এ 4 আছে, এই দুটোকে আমরা গুণ করবো। এখন দেখেন এখানে চলক দুটি এক হয়, আমরা একটি লিখলাম, অবশ্যই মাত্রা দুটা যোগ হয়ে যাবে এখন। তাহলে এখানে কত আসে 7। আমরা কখনো কিন্তু 3 4 12 লিখবো না, আমরা অবশ্যই সূচক আর লগারিদম ওই চ্যাপ্টারটা এইভাবে এই জন্যই তৈরি করা হয়েছে। এই চলকের গুণ কিন্তু আলাদা। দেখেন এখানে এ 3 প্লাস এ 4 ক্রস ক্রস প্লাস না, ক্রস এ 5, এখানে কি হবে, দেখেন একই দেখতে চলক একটা লিখবো, আর গুণ যেহেতু আছে আমরা সবকটা মাত্রা যোগ করে দেবো। মাত্রা কি জিনিস কিন্তু বুঝাই বলছি। প্লাস 4 প্লাস 5 ইকুয়াল টু কত হয়, 4 আর 9, 4 আর 5 যোগ করলে হয় 9, আর 3 12। তাহলে বুঝতে পারলেন আমরা গুণ জিনিসটা কিভাবে বুঝবো। দেখেন এখানে এ বি প্লাস বি, প্লাস বলতেছি না, এ বি ক্রস বি সি ক্রস এ আছে, আমরা তিনটাকে গুণ করব। দেখেন এখানে তিনটাই গুণ করব। প্রথমে লক্ষ্য করবো কোন চলকটা বেশি আছে। দেখেন এখানে চলক এ 2 বার আছে, তাহলে এ আর এ গুণ করলে হয় স্কোয়ার। এখানে বি আছে, আমরা সিরিয়াল অনুযায়ী লিখবো, কারণ ম্যাথ সাজাই লিখলে সুন্দর দেখায়, এই কারণে সবসময় সিরিয়াল ভাবে লিখতে হয় সুন্দর দেখানোর জন্য। তো এখানে বি আছে, বি কিন্তু এই তিনটার মধ্যে 2 বার আছে, তাহলে বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার। তারপরে সি একটা আছে, সি লিখে দিলাম, এটাই কিন্তু এর গুণের আনসার। তাহলে বুঝতে পারলেন গুণ জিনিসটা কি। আমরা এখন ভাগ করব। এই চলকের ভাগ আমরা সাধারণত সংখ্যার ভাগ করেছি, এই যে ভাগ 2 আর 2 ভাগ করলে 1 কাটাকাটি যায়, এটা আমরা সকলে জানি। একই দেখতে সংখ্যা যদি উপরেও থাকে নিচেও থাকে ভাগ অবস্থায়, অবশ্যই কাটাকাটি গিয়ে 1 আসে, সেটা যে সংখ্যাই হোক একই দেখতে হবে। 5 ডিভাইড বাই 5 ইকুয়াল টু 1 কাটাকাটি গিয়ে। এখন 6 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কি হয়, 3 দুগুণে 6। আমরা ভাগ সংখ্যার ভাগ করতে পারি, তাই না? আমরা এখন চলকের ভাগ করবো। দেখেন এখানে এ বি সি আছে, এখানে আমরা বি সি আছে, এটা সম্পূর্ণটাই ভাগ। আবার অথবা আমরা এইভাবে লিখতে পারি ভাগ বিসি। দেখেন ভাগ করার সময় যে সংখ্যা উপর আর নিচে দেখতে সেম থাকবে সেটাকে আমরা কেটে দেব। সি সি থাকে, আমরা এই কাটাকাটি এখানে একটা 1 এখানে একটা 1 আসে, আর এই 1 গুলান সব করার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 1 আর 1 গুণ করলে হয় 1, আর এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে এ আসে, তাই না? এখানেও কিন্তু সেম। এই ভাগটাকে আমরা এইভাবে প্রকাশ করি। দেখেন বিসি, এই বিসি আর বিসি কাটা থাকে 1। আর একটা কনফিউশন আছে নিচে, কারণ নিচে যদি 1 থাকে সেটা আমাদেরকে দেখানো মানে উজ্জ্বল থাকে, মানে ধরে নিতে হয়। আর কারো উপরে যদি 1 থাকে তাহলে এটা আমাদেরকে দেখাইতে হবে, বুঝতে পারছেন? কারণ এটা মানে বোঝায় এ ইনভার্স 1। কোনো কিছু মাইনাস মানে আমাদেরকে সেটা দেখাইতে হবে, এই কারণে উপরে এটা দেখাইতে হবে, 1টা দেখাইতে হবে। এখানে যদি শুধু মাইনাস না থাকে, শুধু 1 থাকতো, এ টু দি পাওয়ার 1 থাকতো, তাহলে আমাদের 1টা দেখাইতে হইতো না, কারণ 1 এর সাথে কোনো কিছু গুণ করলে সেমই আসে। তো এখানে যদি আমরা সবসময় এটা মনে রাখবো যে মাইনাস কোনো কিছু আগে থাকলে অবশ্যই চিহ্নিত করে দেখাতে হয়, প্লাস থাকলে কিন্তু সেটা দেখানোর প্রয়োজন হয় না, প্লাস দিয়ে দেখানোর প্রয়োজন হয় না। এই কারণে এখন কথা হচ্ছে
এর উপরে -1 থাকলে এ ইনভার্স 1 মানে a টু দি পাওয়ার -1 এটা বলতে বোঝায় a/1। এটা আমরা লগারিদম সূচক অধ্যায়ে শিখে থাকবো, এখন এটা মাথা ঘামানোর প্রয়োজন নেই। তো দেখেন আমরা এখন a²b লিখলাম। দেখেন এখানে a³ b লিখছি, এটা ভাগ করবো এই দুটাকে। দেখেন এখানে এই দুইটা আছে, এখানে এই তিনটা আছে, তাহলে এখানে এটা কাটা যায়। কিভাবে কাটা যায় এটা আমাদের শিখে দেয়, কিন্তু এখানে একটা থেকে যাবে, কারণ এখানে তিনটা আছে, এখানে দুইটা আছে। দেখেন এখানে এখানে a²b c আছে, এখানে a³ b আছে। দেখেন এখানে a² মানে a কিন্তু দুইবার গুণ আছে, তারপরে গুণ b গুণ c, তারপরে এখানে কি আছে a কিন্তু তিনবার গুণ, এর উপরে 3 মানে a তিনবার গুণ যাবে b, তারপরে কি নিচে হলো b আছে গুণ অবস্থায়। দেখেন এখানে একটা a সেম দেখতে, ভাগ অবস্থায় আছে, তার মানে একটা a কাটা গেল, আবার একটা কাটা গেল, এখন এই b এর b কাটা গেল, এখন কি থাকে এখানে c/a। তাহলে বুঝতে পারছেন বিষয়টা, নিচে a থাকলো। এখন আরেকটা জিনিস আমি দেখাই, এখানে a³ আছে, এখানে b আছে, এখানে b আছে। দেখেন এর a তিনবার গুণ, a ক্রস a তিনবার গুণ আছে, গুণিতক b ডিভাইড বাই এখানে a চারবার গুণ, মানে চারবার a গুণ হবে, a ক্রস a গুণিতক এই যে b। দেখেন এখানে a কাটা a কাটা a কাটা, b আর b কাটা গেল, শুধু একটা a থাকে, উপরে কাটা সব কটা 1 1 1 1, চারবার কাটা গেছে, 4 বার 1, আর সবার সাথে 1 গুণ করলে কিন্তু 1 আসে, তাই না? 1 আসে, আর কিন্তু 1 এর সঙ্গে 1ই থাকে, তাই না? উপরে কিন্তু তাহলে 1ই থাকে, তাহলে 1 লিখলাম, নিচে একটা a বাকি আছে, এটা লিখে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা হয়তো? এর উপরে 1 থাকলে 1টা এই জন্য লিখতে হয়, কারণ মাইনাস ইনভার্স, আর মাইনাস আসলেই সেটা আমাদেরকে দেখাতে হয়, এই কারণে আমাদের উপরে 1টা এটা দেখাতে হবে, 1/a। নিচে 1 থাকলে, এর নিচে 1 থাকলে সেটা কিন্তু দেখানোর প্রয়োজন হয় না, আমরা এখানে a লিখতে পারি। উপরে 1 থাকলে আমরা 1/a অবশ্যই লিখবো। দেখেন বিয়োগ গুণ শেষ, অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো ক্লাসটা, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই একটু সময় নিয়ে দেখেন, তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, আর বীজগণিত সম্পূর্ণ সব কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন গুণ ভাগ শেষ, এখন আছে আমাদের লসাগু জিনিসটা কি বুঝাই দিই। এখানে ধরেন চলক, অবশ্যই চলক কি ব্যবহার হয়, সংখ্যা লসাগু আর থাকে না এই ক্লাস 7 8 থেকে, মানে 8 9, হ্যাঁ সংখ্যার লসাগু অত বেশি দেখানোর প্রয়োজন নেই, তারপর সংখ্যা দিয়ে আমি লসাগু করে দেখাচ্ছি। দেখেন হ্যাঁ 2 আছে, ডিভাইড বাই এখানে 5 আছে, প্লাস এখানে 3/6 আছে। দেখেন লসাগু করার ক্ষেত্রে আমরা নিচের সংখ্যাগুলোকে, মানে প্লাস আকারে, এখানে প্লাসের জায়গায় মাইনাসও থাকতে পারে, প্লাস মানে যে কোনো থাকতে পারে, দুটো যে আলাদাভাবে আছে, আমরা দুইটা আলাদাভাবে টান দিয়ে আছে, আমরা একটা টান দিলাম। এখন নিচে যেগুলো আছে সেগুলো দেখবো, নিচে এখানে আছে 5 আর 6 আমরা গুণ করব। এখন দেখেন এই গুণ করার পুরাটাই আমরা এখানে নিয়ে যাবো, এখানে 5 আর 6 যদি এখানে নিয়ে যায় গুণ অবস্থায়, তাহলে এখানে এই উপরে নিয়ে গেলে 5 এর সঙ্গে 5 কিন্তু কাটা যাচ্ছে, তাহলে থাকে শুধু 6 আর 2 গুণ করলে হয় 6 2 12, তারপরে মাঝখানে প্লাস। আমরা এই পুরো অংশটাকে এখানে গুণ অবস্থায় লিখবো, আবার এই 6 আর 6 কাটা যায়, 6 চলে গেল, তাহলে থাকে শুধু 5, তাই না? তাহলে 5 আর 3 গুণ করলে 3 5 15, দেখেন নিচে 30, উপরে কত? উপরে হচ্ছে 15 আর 15 30 27। এখন দেখেন আমরা ভাগের ক্ষেত্রে সব সময় ভাগ করতে থাকবো। দেখেন এখানে 3 দিয়ে কিন্তু এটা কাটা যায়, 3 10 30, 3 9 27, তাহলে 9/10। আবার যাই 3 দিয়ে, 3 3 9, না আর যায় না, তাহলে এখন 9/10। এখন এই লসাগুর নিয়মটা এইরকমই, কারণ দেখেন আমি একটা জিনিস লক্ষ্য করে দেখাই, এখান থেকে কিন্তু আবার এটাই আসে। দেখেন এখানে 12 আছে, 12/5 গুণিতক 6 প্লাস 12/5 গুণিতক 6। দেখেন এখানে এটাও দেখতে যদি কোনো কিছু থাকে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, একটা লিখতে পারি, এখানে একটা কম, এটাকে বোঝায় লসাগুর নিয়ম। এখানে একটা দেখতে দুটো আছে, আমরা এখানে একটা লিখবো। দেখেন এখানে এটা দিয়ে এটার সঙ্গে গুণ ভাগ করে দেয়, তাহলে 6 2 12 হয়,
আর এটাকে যদি ভাগ করে দেয় তাহলে 3, 2/5 প্লাস 3/6। দেখেন এটা থেকে কিন্তু আবার এটা আসছে, মানে এটা, তার মানে বুঝতে পারছেন লসাগু কিভাবে করা হয়। কারণ আমরা চলক দিয়ে লসাগু করবো, চলকের ব্যবহার বেশি থাকে। ধরেন এখানে AB/BC প্লাস A/C, এটাকে আমাদের লসাগু করতে বলেছে। দেখেন এখানে BC আমাদের সংখ্যা কোনটা বেশি আছে, C বেশি আছে, তাহলে আমরা C একটা লিখবো, C লিখলাম। তারপরে B লিখলাম। এখানে যেহেতু B একটাই আছে, B লিখে দিলাম। আমরা C দুইটা আছে, তাহলে আমরা একটা লিখবো। বেশি থাকলে আমরা একটাই লিখবো, একই দেখতে চলক। তারপরে দেখেন এখানে এই BC, একটা জিনিস আমরা জেনে রাখি, এটাকে বলা হয় লব আর এটাকে বলা হয় হর। এটা আমাদের মনে রাখতে হবে, উপরে থাকে লব, নিচে থাকে হর। দেখেন এই BC এই হরের সঙ্গে একবার ভাগ হবে, তাহলে এই BC ভাগ এই BC, তাহলে কি আসে, এর কারণে দিয়ে 1। আর এই যে ভাগ করার পরে যে মানটা আসে, এই মানটা দিয়ে এই লবের সঙ্গে গুণ হবে, তাহলে বুঝতে পারছেন তো ব্যাপারটা। তাহলে ভাগের পরে 1 থাকে, তাহলে 1 এর সঙ্গে AB গুণ করলে হয় AB, তারপর প্লাস আছে প্লাস। অবশ্যই বলছিলাম ABC এই লবের সঙ্গে ABC এই হরের সঙ্গে একবার ভাগ হবে, তাহলে এই BC ভাগ C দিলাম। এটা কাটা দিলে কি হয়, শুধু B থাকে। তাহলে এখন এই যে মানটা বেরোছে, এই মানটা এই লবের সঙ্গে গুণ হবে, এটা অবশ্যই লব, এটা হর। তাহলে এই মানটা B এই লবের সঙ্গে গুণ, তাহলে কি হবে AB। এখন কথা হচ্ছে AB হয়ে গেছে, একই দেখতে হয়ে গেছে না, তাহলে আমরা অবশ্যই যোগ করে দিতে পারি। একটা AB আর একটা AB, দুইটা AB যোগ করলে BC। দেখেন এখানে B আর B কাটা যাইতেছে, তাহলে আর মানটা আসে 2A/C। বুঝতে পারছেন? এখন দেখেন এটা কিভাবে তৈরি হলো। এখান থেকে যদি আমরা আবার এখানে যাই, এটা কিন্তু সেম আসবে, এই কারণে এটাতে আমরা ভুল বলতে পারি না। দেখেন এইভাবে প্লাস দিয়ে এইভাবে ভাগ করা আছে, মানে এই প্লাসটা কিন্তু একবার এটার সঙ্গে একবার আছে, প্লাস দিয়ে আমরা এটা নিচে আবার লিখতে পারি। তাহলে AB/BC, প্লাস দিয়ে আবার AB/BC আমরা লিখতে পারি। এই প্লাস দিয়ে আমরা দুটোকে আলাদা করতে পারি, আবার এই প্লাসটা উপরে দিয়ে আমরা নিচে পুরো টান দিয়ে এটা একটা লিখতে পারি। তো দেখেন এখানে B আর B কাটা গেলে থাকে হচ্ছে এই যে AB/BC প্লাস A/C। এখানে AB/BC আছে, AB/BC AC প্লাস A/BC প্লাস A/C, এই সেম আসে। এখানে B কাটা দিলে কিন্তু এখানে B কাটা দেয়, খালি A/BC আসে প্লাস A/BC। তাহলে বুঝতে পারছেন লসাগু বিষয়টা কি জিনিস। তারপর আছে আর গুণন। আর গুণন জিনিসটা কি, দেখেন 1/B আছে ইকুয়াল টু B/C আছে। দেখেন আর গুণন বলতে বোঝায় আমরা সমীকরণের ক্ষেত্রে এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে। আর ম্যাথ করার সময় এগুলো চলে আসে মাঝে মাঝে বীজগণিতের। দেখেন এই মাঝখানে সমান মাঝখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিবেন, অবশ্যই এই এর সঙ্গে এই বি আর এই ওয়ানের সঙ্গে এই সিটা গুণ হবে, এটাকে বলা হয় আর গুণন বা ক্রস গুণন। যেহেতু মাঝখানে একটা ক্রস দিচ্ছি, আপনারা আবার ম্যাথ করার সময় ক্রস কিন্তু দিবেন না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য দিছি। তাহলে দেখেন এ আর সি গুণ করলে কত হয়, সি, মাঝখানে করা সি কত দিলাম, এ আর বি গুণ করলে হয় বি, এ বি। আবার আমি একটা জিনিস বুঝাই দিই, এখানে বি ডিভাইড বাই সি স্কোয়ার আছে, ইকুয়াল ডি আছে, এ ডিভাইড বাই বি আছে। এখানে এই চিহ্নটা ব্যবহার করা হয়, আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করবো বা বা দিব, এখানে বা দিই। দেখেন আমরা অবশ্যই এর সঙ্গে এই কোণাকাটি গুণ হবে, এটার সঙ্গে বি গুণ করবো আর এই সি স্কোয়ার সঙ্গে এ গুণ করবো, কোণাকাটি গুণ, এ ক্রস এ ক্রস, এটাকে বলা হয় আর গুণন। দেখেন তাহলে এটার সঙ্গে করে এই বি গুণ বি স্কোয়ার, অবশ্যই বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, আর এই সি স্কোয়ার সময় এ গুণ যাবে, তাহলে এ আর সি স্কোয়ার গুণ করলে হয় এ সি স্কোয়ার, এটাকে বলা হয় আর গুণন। এখন এটাকে আমরা একটা কথা বলি, এটাকে বাদ দিলাম। এই পক্ষান্তর জিনিসটা কি? পক্ষান্তর বলতে আমরা বাম সাইডের জিনিস ডান সাইডে নিয়ে গেলাম আর ডান সাইডের জিনিসটা বাম সাইডে নিয়ে আসলাম, এটাকে বলা হয় পক্ষান্তর। দেখেন এখানে বাম সাইডে বি স্কোয়ার আছে, এটা আমরা ডান সাইডে নিয়ে গেলাম,
আর এই এস স্কোয়ারটা আমরা ডান সাইডে নিয়ে আসবো, মাঝখানে সমান সমান, এটাকে বলা হয় পক্ষান্তর। ধরেন এখানে এ বি প্লাস সি আছে ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি। পক্ষান্তর যদি আমরা ম্যাথ করার সময় পক্ষান্তর প্রয়োজন পড়ে তখন আমরা পক্ষান্তর করি। তো দেখেন এখানে পক্ষান্তর বলতে এটা বোঝায় এই জিনিসটা এই বাম সাইডে চলে আসবে বি স্কোয়ার প্লাস সি, আর এই জিনিসটা ডান সাইডে চলে যাবে বাম সাইডে এ বি প্লাস সি, এটাকে বলা হয় পক্ষান্তর। লাস্ট আর একটা আছে ব্যস্তানুকরণ। কি জিনিস? সমীকরণের ক্ষেত্রে আর কি আর্গুণন পক্ষান্তর ব্যস্তানুকরণ বেশি ব্যবহার করা হয়। তবে বীজগণিতের ম্যাথ করার সময় বেশি মনে করেন সমীকরণ মানে ম্যাথ করতে করতে দেখবেন সমীকরণের অনেক কিছু চলে আসবে। যখন মানদণ্ডের ম্যাথগুলো করবেন তখন এই সাইডে একটা জিনিস থাকবে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, এই সাইডে আরেকটা জিনিস থাকবে। তখন আপনাদের এই বিভিন্ন ধরনের করতে হবে, আর্গুণন পক্ষান্তর ব্যস্তানুকরণ বিভিন্ন ধরনের জিনিস করতে হবে। তখন দেখেন এখানে এই বিভিন্ন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 2 থাকবে। তখন আপনাদের যেহেতু মাঝখানে শূন্য আছে, দুই সাইডে দুটো জিনিস সমীকরণ বোঝাচ্ছে এটা দ্বারা, এটা একটা সমীকরণ। তখন আপনাদেরকে এই লসাগু, আর্গুণন, পক্ষান্তর, ব্যস্তানুকরণ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ সবকটা নিয়মে ম্যাথগুলো সলভ করতে হয়। এই কারণেই আমি আর কি এই সবকটা পদ্ধতি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। বীজগণিতের সবকটা 1 থেকে 11 পর্যন্ত যতগুলো আছে সবকটা ধীরে ধীরে বুঝাই দিয়েছি। আপনারা অবশ্যই শিখবেন এবং অন্যদেরকে শেখাতে সাহায্য করবেন। অনেক সহজ নিয়মে আমি বুঝিয়ে দিয়েছি। এই প্রত্যেকটা বেসিক যদি আপনি বুঝতে পারেন, আমি যখন ম্যাথ করবো অনেক সহজ লাগবে, আর আপনি নিজে নিজে তখন ম্যাথ তৈরি করতে পারবেন, ম্যাথ করতে পারবেন। তবে আপনার ম্যাথ প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, তাহলে আপনি ম্যাথ করতে অনেক মজা পাবেন, আর ম্যাথ আপনার ম্যাথের প্রতি অনেক ভালো লাগা সৃষ্টি হয়ে যাবে। তো দেখেন ব্যস্তানুকরণ কি জিনিস। ব্যস্তানুকরণ জিনিসটা হচ্ছে ধরেন এখানে 1/x স্কোয়ার আছে ইকুয়াল টু 1/y আছে। দেখেন এখানে আমি যদি এই জিনিসটাকে আমরা বিভিন্ন এতে লিখতে পারি। দেখেন এখানে এক্স স্কোয়ার ডিভাইড বাই 1, আমরা পোলটি উল্টাই দিলাম, এক্স স্কোয়ার দিলাম উপরে, এক্স স্কোয়ার এখানে কিন্তু এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব। এখানে এই হরটাকে আমরা লবের জায়গায় নিয়ে গেছি আর লবটাকে হরের জায়গায় নিয়ে গেছি। তাহলে যেহেতু সমান আছে এখানেও সেম কাহিনী করতে হবে। এই হরটাকে আমরা লবে নিয়ে যাবো ওয়াই, আর উপরে 1 আছে নিচে দিব। দেখেন নিচে 1 মানে আমাদের 1 লেখার প্রয়োজন হয় না, এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 আসে। তাহলে তো ব্যাপারটা বুঝতে পারছেন যে ব্যস্তানুকরণ জিনিসটা কি। মানে উপরে ভাগ অবস্থা যখন থাকবে তখন উপরে লব আর হর পাল্টাপাল্টি হবে। আরেকটা কথা বলি, এখানে সমান চিহ্ন নাই, শুধু 1/x স্কোয়ার আছে। আমরা কিন্তু এটাকে ব্যস্তানুকরণ করতে পারবো না। এখানে কিন্তু এটা আমরা চাইলে x স্কোয়ার 1 লিখতে পারবো না। সবসময় মনে রাখবেন যখন সমান চিহ্ন দিয়ে দুই পাশে কোনো কিছু থাকবে তখনই আমরা ব্যস্তানুকরণ করতে পারবো। ধরেন এখানে 1/x আছে ইকুয়াল টু y আছে, ব্যস্তানুকরণ এটাকে আমরা করতে পারবো, কারণ এখানে মাঝখানে সমান দিয়ে দুই সাইডে দুটো জিনিস আছে, তাহলে আমরা এটাকে ব্যস্তানুকরণ করতে পারবো। দেখেন এখানে অবশ্যই এর নিচে কিন্তু একটা 1 থাকে। আমি বলছিলাম নিচে কোনো কিছু 1 থাকলে ওটা দেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা ধরে নিতে হবে সবসময়। দেখেন এর উপর 1 আছে, আমরা এই হরটাকে লবে নিয়ে যাবো, তার মানে x, আর এই লবটাকে হরে নিয়ে গেলাম 1। এখন কথা হচ্ছে এর ক্ষেত্রেও সেম, এর ওয়ার ক্ষেত্রে নিচে 1 আছে, তার মানে নিচেরটা সবসময় হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব, তাই না? তাহলে উপরেরটা লব নিচেরটা হর, তাহলে হরটাকে আমরা উপরে নিয়ে যাবো 1 ডিভাইডেড বাই, আর লবটাকে নিচে নিয়ে গেলাম y। তাহলে কি হইলো, আমাদের বলেছে যে নিচে 1 থাকলে লেখার প্রয়োজন পড়ে না, তাহলে 1/y, এটা হচ্ছে ব্যস্তানুকরণ। বুঝতে পারছেন ব্যস্তানুকরণ বিষয়টা? আর গুণের বিষয়টাও বুঝতে পারছেন হয়তো বা, x4 ক্রস x2, x স্কোয়ার ক্রস y, স্কোয়ার ক্রস a স্কোয়ার ক্রস a কিউব, আচ্ছা এখানে a4 ক্রস b। দেখেন এখানে x, আমি বলছিলাম গুণের ক্ষেত্রে চলক দেখতে সেম থাকতে হবে, তবেই সেই হচ্ছে মানে মাত্রাগুলো যোগ হয়। এখানে কিন্তু x আর y আছে, তার মানে কি চলক দেখতে সেম না, তার মানে এখানে চলক দেখতে সেম একটা চলক লিখবো, যতগুলি চলক থাকুক। ধরেন এখানে আরেকটা চলক আছে, আর এর পাওয়ার দেওয়া আছে ধরেন 3 অথবা 9, তার মানে কি 1 থাকে। তার মানে এখানে চলক দেখতে আমরা একটাই লিখবো যতগুলোই থাকে, আর উপরের মাত্রাগুলো যোগ হয়ে যাবে। এখানে 4 প্লাস 2 প্লাস এখানে 1 আছে 1, তার মানে কি x 6 আর 1 যোগ করলে হয় 7। তারপরে এখানে x স্কোয়ার y, এখানে চলক আলাদা, তার মানে আমরা এইভাবে লিখবো। তারপরে এখানে চলক সেম একটা চলক লিখলাম 2 প্লাস এরপর 1 আছে 1 ইকুয়াল টু
a^3 a কিউব। তারপরে এখানে a কিউব, এখানে হচ্ছে x7, আর এখানে হচ্ছে ab a4b। তো সকলের কাছে এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্ট আপনি যদি করেন তাহলে আমি ম্যাথ করতে অনেক আগ্রহ পাবো আপনাদেরকে শেখাইতে। আমি একটা মাধ্যম, যে মাধ্যমে আপনাদেরকে শেখাবো সেই মাধ্যমে শেখাইতে আমি অনেক আগ্রহ পাবো। আপনারা যদি কমেন্টে বলেন যে আমি আরও শিখতে চাই, তো আমি সম্পূর্ণ সব কিছু শিখাই দেবো ইনশাল্লাহ। এই ক্লাসটি অবশ্যই করবেন বীজগণিত শেখার ক্ষেত্রে। আর এই ক্লাসটি আমি চাই সবার কাছে ছড়িয়ে যাক, যার কারণে আপনি শেয়ার করবেন। আপনি একটা শেয়ারের মাধ্যমে অন্যজন শিখতে পারবে এই সব কিছু শিখতে পারলে সে বীজগণিতের যে কোনো ম্যাথ সলভ করতে পারবে, সূত্র মুখস্থ করে হোক আর বুঝে হোক। তবে সূত্র বুঝে ভাঙ্গাই করাটাই বেটার, কারণ মুখস্থ করলে আপনি ভুলে যেতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই। আর আমি সবকটা কিন্তু বুঝাই সবকটা বুঝাই দিয়েছি, এ থেকে জেড পর্যন্ত অনেক সহজ নিয়ম আমি বুঝাই দিয়েছি। আশা করি এগুলো বুঝতে আর কখনো অসুবিধা হবে না। আর যখন ম্যাথ করবেন তখন এগুলোরই প্রভাব থাকে সবকটা ম্যাথে। ধাপে ধাপে অতিক্রম করতে হয়, এগুলো ব্যবহার করেই ধাপে ধাপে অতিক্রম করে তারপরে আনসার মিলাতে হয় অথবা আনসার বের করতে হয়। তো আপনি অবশ্যই অন্যকে শিখতে সাহায্য করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের আগ্রহ আমার প্রচেষ্টা শেখানো আপনাদেরকে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ধীরে ধীরে যেহেতু বীজগণিতের একটা বেসিক ক্লাস করাইছি, তারপরে এই বীজগণিতের বিভিন্ন ধরনের ম্যাথ আছে, উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয়ের অঙ্ক, বর্গ করা, ঘন করা, কিভাবে কি করতে হয় সব বুঝাই দেবো ইনশাল্লাহ। আর সূত্রগুলো আমি সব কটা আগে ধীরে ধীরে মানে ভাঙ্গাই ফেলবো, মানে সূত্রটা কীভাবে তৈরি হয়েছে সেটা বুঝাই দিব, তারপরে আমি ম্যাথগুলো সলভ করবো। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে যত সাবস্ক্রাইব করবেন তত মানুষ দেখতে পাবে। কারণ আপনি যত সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করতে পারবেন, তত মানুষই আর কি আস্তে আস্তে বাড়বে, আর আস্তে আস্তে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছায় যাবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ারও করবেন, শেয়ারের মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছাবে, আপনার মাধ্যমে আরেকজন বুঝতে পারবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।